সংসদে ফের ওয়াকআউট, বিরোধী দলের সব বিলে আলোচনার সুযোগ না দেওয়ার অভিযোগ। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ ২৬ বিল পাস। সংরক্ষিত নারী আসনে যোগ্যদের মনোনয়ন দেবে বিএনপি, ফর্ম বিতরণ শুরু। শেরপুর ৩ ও বগুড়া ৬ আসনে নির্বাচন বাতিলের দাবি জামায়াতের। হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় আরও ৪ শিশুর মৃত্যু। অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। বৈঠক নিয়ে এখনো কাটেনি অনিশ্চয়তা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। আপত্তি সত্ত্বেও বিল পাশ করায় সংসদ বর্জন করেছে বিরোধী দল। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল পাশের পর বিরোধী দলীয় নেতা ঘোষণা দিয়ে ওয়াকআউট করেন। ঘটনাবহুল এই দিনে পাশ হয় ২৬ বিল। এর আগে অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, জ্বালানি খাতে অতিরিক্ত ৩৬,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে। মনিরুল ইসলামের প্রতিবেদন। সরকার আর্থিক খাতের সুশাসন। সংসদ অধিবেশনের ১৩তম দিন ছিল ঘটনাবহুল। এদিন পাশ হয় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ ২৬ বিল, যা দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু বিপত্তি বাধে বিরোধী দলের আপত্তি নিয়ে। প্রধান বিরোধী দলীয় নেতার অভিযোগ, এ বিলটি পাশের পর তাদের মতামত আমলে নেওয়া হয়নি। অধিকতর যাচাই বাছাই করে আগামীতে আরো সুন্দর বিল আনবেন, কিন্তু ওনারাই এবার বলছেন যে আজকে রাত্রে ১২টায় টাইম শেষ। তার মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে সব ল্যাপসেস অটোমেটিক্যালি শেষ, এগুলার আর কোনো কার্যকারিতা থাকছে না। আর এসব কারণেই সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দিয়ে বের হয়ে যান বিরোধী দলের সদস্যরা। তখন সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। এ নিয়ে প্রথম অধিবেশনে ৪ বার সংসদ বর্জন করেন তারা। আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। যদিও বিরোধী দলকে নানান যুক্তিতর্ক তুলে ধরে বোঝানোর চেষ্টা করেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এমনকি খোদ স্পিকারও। তারপরও মন গলেনি প্রধান বিরোধী দলের। আপনার প্রধান প্রশ্ন ছিল যে এই বিলগুলা যেগুলা উঠেনি এই অধিবেশনে, সেগুলার ফেট কি হবে, সেটা বিরোধী দল ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে প্রত্যেকটা বিল আনা হবে আগামী অধিবেশনে। এক একটা বিলের মধ্যে এমনও আছে ৩টা-৪টা অর্ডিন্যান্স ইনক্লুডেড আছে। ফলে ১৩৩টার যদি হিসাব করা হয়, এই ৯১টার মধ্যে ওই ১৬টা বাদ দিয়ে সবগুলো ইনক্লুডেড। মাননীয় স্পিকার, পলিটিক্যাল গভর্নমেন্ট এস্টাবলিশ করার জন্যই তো আমরা ছাত্র গণ অভ্যুত্থান করেছি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্টের যদি নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের অধিদপ্তর এবং সংস্থার মধ্যে না থাকে, তাহলে নিয়ন্ত্রণটা করবে কে? অধিবেশনের শুরুতেই অর্থমন্ত্রী তুলে ধরেন আওয়ামী সরকারের দুর্বৃত্তায়নের কথা। বলেন, এসব চ্যালেঞ্জ কাটিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা হবে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। মাননীয় স্পিকার, চলমান প্রকল্পগুলোকে পর্যালোচনা করে জনগুরুত্বহীন, বহুদিন ধরে চলমান, অর্থায়ন বিবর্জিত জম্বি প্রকল্প চিহ্নিত করে বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় স্পিকার, ১৩তম দিনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, গ্রামীণ ব্যাংক আইন সংশোধন এবং সাইবার সুরক্ষা সহ মোট ২৬টি বিল পাশ করা হয়। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। আগামী ১৫ এপ্রিল ২০২৬, ২রা বৈশাখ ১৪৩৩ রোজ বুধবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হলো। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। যোগ্যতা ও সক্ষমতাকে প্রাধান্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি। এ সময় তিনি আরও জানান, আওয়ামী লীগ শাসনামলে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনে প্রার্থী বেছে নেওয়া হবে। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রার্থী বাছাইয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী এবার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন অগ্রাধিকার পাবেন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতন ও নিপীড়নের শিকার নারী নেত্রীরা। আপনাদের দক্ষতা এবং পার্লামেন্টে কথা বলার যে যোগ্যতা এবং অন্যান্য সমস্ত যোগ্যতা থাকা দরকার, সবগুলো বিবেচনা করেই মানে দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন। তিনি আরো জানান, প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে জুলাই আন্দোলনের ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা এবং জাতীয় সংসদে কার্যকরভাবে বক্তব্য উপস্থাপনের সক্ষমতা। আমি পেলাম না, ও পেল বলে এক ধরনের মানে পরিবেশ তৈরি করা, বিশ্রী পরিবেশ তৈরি করা, এইটা করা যাবে না। দলীয় সিদ্ধান্ত আপনারা সবাই মান্য করবেন। মনোনয়ন ফর্ম সংরক্ষণ করতে আসা নারী নেত্রীরা বলেন, দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত মেনে নেবেন তারা। ত্যাগী, নিবেদিত, আন্দোলন সংগ্রাম, হামলা মামলায় নির্যাতিত সেই সমস্ত নারীদেরকে এখানে বেছে নেবে, মূল্যায়ন করবে। আমরা আমাদের দলের ভালো আশা করি, এটাই আমার কামনা। আমি মনোনয়ন প্রত্যাশী, 100% মনোনয়ন প্রত্যাশী। আমি মনে করি যে এই দলটির পাশে থেকে, দলটির সাথে থেকেই আমি বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই। দল আমাকে ক্ষমতা, দায়িত্ব দেন কোনো, আমি সেই দায়িত্বটা আরো সম্প্রসারিত করতে পারব। এবার সংরক্ষিত নারী আসনে 36টি আসন পাবে বিএনপি ও তাদের মিত্ররা। জোটে রয়েছে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি। আগামী 11 এবং 12 এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা নেওয়া হবে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেরপুর 3 এবং বগুড়া 6 আসনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, অতীত অভিজ্ঞতাই বলে কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। বাতিল মোকাররমে বাদ-জুমা জামায়াতের বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি যে পথে হাঁটছে তা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াত সেক্রেটারি। ইমদাদুল হক খানের প্রতিবেদন। শুক্রবার বাদ-জুমা রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে জড়ো হন জামায়াতে ইসলামীর বিপুল সংখ্যক নেতাকর্মী। শেরপুর 3 এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখল এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের ডাক দেয় দলটি। আন্দোলন সংগ্রামের মাধ্যম দিয়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, এই ভোট গ্রহণের চিত্র প্রমাণ করে কোনো দলীয় কাঠামোর অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে এই 2 আসনের ফলাফল বাতিলের দাবি জানান তিনি। গতকালকে নির্বাচনে আবার প্রমাণ হয়েছে কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা প্রধান নির্বাচন কমিশনারকে বলবো, আপনি এই 2টি আসনের নির্বাচনকে বাতিল ঘোষণা করুন। বক্তব্যে এক সময়ের মিত্রদল বিএনপির কড়া সমালোচনা করেন গোলাম পরোয়ার। গণভোট এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিএনপির অবস্থানকে দ্বিমুখী আচরণ হিসাবে আখ্যা দেন তিনি। তার মতে, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রী নিজেই যেহেতু হার পক্ষে ভোট দিতে বলেছিলেন, তাহলে প্রধানমন্ত্রী নিজেও হার পক্ষে ভোট দিয়েছেন। হার পক্ষে ভোট দেওয়ার অর্থ হলো 84টি ঐক্যমতের জুলাই সনদের পক্ষে আপনি ভোট দিয়েছেন, সমস্ত সাংবিধানিক সংস্কারের পক্ষে আপনি ভোট দিয়েছেন। জনগণের ইচ্ছা এবং রায়ের বিরুদ্ধে আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার জন্য একের পর এক বিএনপি সরকার যে পথে আগাচ্ছেন, এই পথ হচ্ছে আপনাদের জন্য সর্বনাশা, অপরিণামদর্শী পথে আপনারা হাঁটতেছেন। জামাত নেতার অভিযোগ, গণভোটে বিপুল ব্যবধানে জয় হওয়ার পরও ক্ষমতার অপব্যবহার করে সেই রায়কে উপেক্ষা করা হচ্ছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন ও সিলেটে 1 জন। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত 4 শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এই পরিস্থিতিতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশালে 2 জন, ময়মনসিংহে 1 জন ও সিলেটে 1 জন। বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত 4 শিশুর মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফরিদপুর জেলায় নতুন করে 17 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 2 শিশুর মৃত্যু হয়েছে। সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। কিশোরগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হওয়ায় জেলার হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। প্রতিটা উপজেলাতে 5টা শয্যার একটা করে আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। সদর হসপিটালে 10 শয্যার এবং সৈয়দ নজরুলও 10 শয্যার আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। প্রয়োজনে এই সংখ্যা আরও বাড়ানো যাবে। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি শিশুর অধিকাংশের বয়স 6 মাস থেকে 3 বছরের মধ্যে। বাড়তি রোগীর চাপ সামলাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাম ডেডিকেটেড ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে বরগুনা সদর উপজেলাকে রেড জোন ঘোষণা করে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। নানা সংকটে চিকিৎসা সেবা নিতে হিমশিম খাচ্ছে রোগীরা। সারা দেশের মতো নরসিংদীতেও আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই নতুন নতুন উপসর্গ নিয়ে জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে রোগীরা, যাদের অধিকাংশই শিশু। 5 বছর কম বয়সী বাচ্চা, তাদের ব্যাপারে আমাদের অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 82% যারা হাম আক্রান্ত হয়েছেন তার মধ্যে 82%ই 5 বছরের নিচে। সুতরাং আমাদের যারা অভিভাবক আছেন তাদেরকে শিশু বাচ্চাদের বা 5 বছর নিচের বাচ্চাদের অধিকতর বেশি সচেতনতা অবলম্বন করতে হবে। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন জানান, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। ছুটির দিনেও পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি। জ্বালানি পেতে অপেক্ষা করতে হচ্ছে 14 থেকে 16 ঘন্টা। এজন্য সংকটের চেয়ে তেল সরবরাহের ব্যবস্থাপনাকে দায়ী করলেন ক্রেতারা। আর পাম্প সংশ্লিষ্টরা বলছেন, চাহিদার চেয়ে কম তেল সরবরাহ করায় সংকট কাটছে না। এদিকে ফুয়েল কার্ড চালুর জন্য কয়েকটি পাম্পে থাকছে QR কোড পদ্ধতি। মফিউর রহমানের রিপোর্ট। ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণা করার পর হরমুজ প্রণালী দিয়ে চলছে তেলবাহী জাহাজ। এখানে আটকে থাকা বাংলাদেশি 3টি জাহাজও শিগগিরই চলে আসার কথা রয়েছে। যদিও সরকার দাবি করছে তেলের কোনো সংকট নেই, অন্যান্য উৎস থেকে তেল সংগ্রহ করা হচ্ছে, তবুও তেলের পাম্পগুলোতে ছুটির দিনও দেখা গেল দীর্ঘ সারি। তেল না থাকায় বন্ধ অনেক পাম্প। এসব পাম্পের সামনে গিয়ে দেখা যায় গাড়ি সারি দীর্ঘ হয়েছে প্রায় কয়েক কিলোমিটার। অনেকে এসেছেন বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়, অনেকে 9টায়, অনেকে বা রাত 12টা থেকে বসে আছেন পাম্পে। 7টা থেকে আসছি, এখন পর্যন্ত আসছি। আমার 3 নম্বর সিরিয়ালের গাড়ি। কালকের রাইতে 9টার সময় আমি টানা রোডে লাগাইছি, 1:30 থেকে 2টা বাজে গেছে, পরে বলে তেল নাই। আমার তো কালকে অফিস করতে হবে, আমাকে আবার কাজে বের হতে হবে, তো আমার তো তেল লাগবেই। তো যার কারণে আর কি ফ্যামিলিকে সময় না দিয়ে এখন পাম্পে সময় দিতে হচ্ছে আর কি। একই অবস্থা মোটরসাইকেলের ক্ষেত্রেও। বিভিন্ন পাম্পে তারা অপেক্ষা করছেন বৃহস্পতিবার রাত থেকে। তেল না থাকার জন্য সরবরাহ ঘাটতির চেয়ে ব্যবস্থাপনাকে দায়ী করছেন তারা। লাইনে তো আমি 4:30তে এখন পর্যন্ত আছি, আর এখন যদি নতুন তারা হয়তো 1.5-2 ঘন্টা থাকতে হবে। প্রায় 2 ঘন্টা সিরিয়াল আছে, আবার 12টা থেকে দিবে, মিনিমাম আমার 2টা-2:30 বাজবে। শুক্রবারে আমার অফ ডে, আমি ভোর 4:30টার সময় এখানে এসেছি। ছুটির দিন একটু রেস্ট নেবো, সেটাও উপায় নাই তেলের জন্য। গভর্নমেন্ট যেহেতু বলছে তেলের সমস্যা নাই, তার মানে ব্যবস্থা একটা আছে, কিন্তু পাম্পগুলোতে যেটা হচ্ছে কি শেষ হওয়ার পর আনতে যাচ্ছে। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজনের চেয়ে কম তেল দেওয়ায় অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যাচ্ছে। একই সাথে ইদানিং মানুষের তেল বেশি কেনার প্রবণতা বেড়েছে বলেও মনে করেন তারা। 4,500 লিটার দেয়, সেখানে 3-39-40,500 লিটার লাগে। 5 ঘন্টা 4 ঘন্টা শেষ, চাহিদার উপরে চলবে। যুদ্ধবিরতি এখন তো ঘোষণা আসছে, কিন্তু আমাদের যে তেল সাপ্লাই ডিপো থেকে সেটা ওই সামঞ্জস্যপূর্ণ আগের মতোই আছে, অতিরিক্ত কোনো আমাদের ফুয়েল দিচ্ছে না। এদিকে রাজধানীর 2টি পাম্পে ফুয়েল পাস চালুর জন্য QR কোড স্ক্যান অপশন রাখা হয়েছে, নেওয়া হচ্ছে রেজিস্ট্রেশন। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পাম্প সংশ্লিষ্টরা। এটা মনিটরিং করা হচ্ছে যে আপনি আজকে 1000 টাকা তেল নিলেন, আবার কয়দিন পরে আপনি আসতেছেন, এর মধ্যে কি আপনার 1000 টাকা তেল লাগবে কি না লাগবে না, সেটার জন্য মনিটরিং হবে। মধ্যপ্রাচ্যের স্থিতি অবস্থার উপর নির্ভর করবে বাংলাদেশের তেলের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এই তথ্য জানিয়েছে। এই প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার বাখের ঘালিবাফ। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে দুই দেশের মধ্যে আলোচনা হবে কি না তা এখনও নিশ্চিত নয়। ফরিদপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুজন শেখকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে র্যাব 10 গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, গত 2 এপ্রিল সকাল 9টার দিকে সুজন শেখ ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে তার বাড়ি থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। রাজধানীর বাজারে নিত্যপণ্যের লাগামহীন দামে দিশেহারা ক্রেতা। অধিকাংশ সবজি শতকের ঘরে, নাগালে আসেনি মুরগির দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। স্বস্তি নেই মাছের বাজারেও। স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের বাজার। এমন পরিস্থিতিতে সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান ভোক্তাদের। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। গ্রীষ্মের হরেক রকম সবজিতে ভরপুর বাজার। থরে থরে রঙিন সবজিতে চোখ জুড়ালেও কিনতে গিয়েই হোঁচট খান ক্রেতা। করলা, বেগুন, বরবটি, কচুল্লতি, কাঁচামরিচ, ঝিঙ্গা, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজি শতকের ঘরে। ছোট লাউ প্রতিটি বিক্রি হচ্ছে 130 টাকায়। শুধুমাত্র পেঁপে, টমেটো, গাজর বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে। ম্যাক্সিমাম সবজি 100 টাকা। ছোট লাউ মানে 1 কেজি হবে না, সেই লাউ 120 টাকা। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের জন্য এটা খুবই একটা বার্ডেন। সিন্ডিকেট না হলে তো দাম এত বাড়বে কেন? কৃষক তো দাম পাচ্ছে না। সরবরাহ সংকটের অজুহাতে লাগামহীন মুরগির বাজার। ব্রয়লার বিক্রি হচ্ছে 175 থেকে 180 টাকায়। ঈদের পর থেকে রেকর্ড সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকায়। আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 820 টাকায়। বর্তমানে 820 টাকায় বিক্রি করলে চালান আসে না, 850 টাকা বিক্রি করা লাগে। ব্রয়লার 175 আর কক মুরগি আপনার 390-400 করে বিক্রি হইতেছে। ব্রয়লার অথবা কক আর লাল মুরগি এগুলো খাওয়া এখন ছেড়ে দিতে হবে। এদিকে স্বস্তি নেই মাছের বাজারে। বেশিরভাগ মাছের দাম নিম্ন ও মধ্যবিত্তের নাগালে নেই। বেড়েছে চাষের মাছের দামও। মাছের বাজারেও সরবরাহ সংকটের খোঁড়া যুক্তি ব্যবসায়ীদের। গাড়ি যখন কম আসে তখন মাল কম থাকে, দামটা একটু বাইরে যায়। নদীর মাছ তো বাদই দিলাম, ওটা তো ধরাই যাবে না। ঘেরের মাছ 1000 টাকা, 800 টাকা, 900 টাকা কেজি। আমরা তো না বিশ্বাস, তারপরও কিনে খেতে হবে। এই মাছটা আগে 380 টাকা করে বিক্রি করছে, এখন 500 টাকার কমে দিচ্ছে না। বাজারে ঠিকঠাক মিলছে না বোতলজাত সয়াবিন তেল। খুচরা বিক্রেতারা জানায়, ডিলাররা তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন। এ অবস্থা মাসখানেকের বেশি সময় ধরে চললেও গেল 3-4 দিন ধরে একেবারেই অর্ডার নেয় বন্ধ করে দিয়েছেন। যেখানে দরকার প্রতিদিন আমাদের 20-25 কার্টুন, ওইখানে আমাদের সারাদিন সপ্তাহে 2 কার্টুন মাল দেয়। কোম্পানির কাছে সরাসরি সরকার পক্ষে লোক যাই দেবো, কোম্পানির কাছে যায় কথা না বলতে পারে, বাজারে এসে দোকানদারের কাছে খোঁজাখুঁজি করলে কোনো লাভ হবে না। বেশিরভাগ ভালো ভালো ব্র্যান্ডের সয়াবিন নাই। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাস্তবসম্মত তদারকির দাবি ক্রেতা বিক্রেতার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নওগাঁয় প্রকাশ্য দিবালোকে কেডির মোড়ের পাঠশালা স্টাডি কেয়ার একাডেমি কোচিং সেন্টারের সামনে থেকে 5ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। পরে স্কুল শিক্ষার্থী পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নিলে অপহরণের হাত থেকে রক্ষা পায়। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা নওগাঁ সদর মডেল থানায় 2 থেকে 3 জন অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নামে একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়টি নিশ্চিত করে নওগাঁ মডেল সদর থানার অফিসার ইনচার্জ ওসি লুৎফর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাকে কিডন্যাপ করেছিল, আমি ভয় পালাই আসছি, পাঠশালা কোচিং সেন্টার। সেই সুযোগ পেয়ে আমি দুইটা হাতে নিয়ে আমি দৌড় দিয়ে অনেক দৌড়ানোর পরে আমি একটা বাড়ি গেট খোলাবে, বাড়ির মধ্যে যে আগুনের মধ্যে বসেছিলাম, ওখান থেকে পরে আমি বাড়িওয়ালাদেরকে বলে বাবাকে ফোন দিয়ে উনি ফোন দিয়ে বলে আপনার নাম কি, আপনার মেয়ের নাম কি, জিজ্ঞাসা করবো যে আপনার মেয়ের সম্বন্ধে কিডন্যাপ হতে লাগছিল, আপনার মেয়ে পালায় আসে, আমার বাড়ি আশ্রয় নিয়েছে, আপনার মেয়ে নিরাপদে এবং ভালো আছে।
আবার আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধবিরতির মধ্যে কুয়েতে ড্রোন হামলা চালানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বিরক্তি প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই মুহূর্তে হরমুজ প্রণালীকে মুক্ত করা সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এভিয়েট কুপার। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আহত হওয়ার কয়েকদিন পর মারা গেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধের প্রভাব, জ্বালানি মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বিরক্তি প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার এই মন্তব্য দুই মিত্রদেশের সম্পর্ককে আরও টানাপোড়েনে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আহত হওয়ার কয়েকদিন পর মারা গেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। যুদ্ধের মধ্যে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এই মৃত্যু নতুন করে উত্তেজনা বাড়াতে পারে। এদিকে হরমুজ প্রণালীতে চলাচলকারী বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায়ের যে পদক্ষেপ ইরান নিয়েছে তা আন্তর্জাতিক সমুদ্র আইন বিরোধী বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার। এই মুহূর্তে হরমুজ প্রণালীকে মুক্ত করা সবচেয়ে জরুরি বলে উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইরানের 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেও বৃহস্পতিবার কুয়েতে ড্রোন হামলা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে হামলায় কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। শারীরিক সমস্যা, অতিরিক্ত খেলার চাপের কারণেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি পিঠের অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পরামর্শে লাল বলে ক্রিকেট থেকে দূরে থাকার কথা জানান রশিদ। তিনি বলেন, টেস্ট ক্রিকেটে দীর্ঘ সময় বোলিং করা তার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 2017 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত 6টি টেস্টে অংশ নিয়েছেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সংসদে ফের ওয়াকআউট, বিরোধী দলের সব বিলে আলোচনার সুযোগ না দেওয়ার অভিযোগ। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ 26 বিল পাস। সংরক্ষিত নারী আসনে যোগ্যদের মনোনয়ন দেবে বিএনপি, ফর্ম বিতরণ শুরু। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের নির্বাচন বাতিলের দাবি জামায়াতের। হামের উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় আরও 4 শিশুর মৃত্যু, অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল, বৈঠক নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।